ব্যথা পেলে আমি ডিএনএ কাকে দিব বলতো? ছাদের পাঁচিলে দু হাত রেখে শটান হয়ে দাঁড়িয়ে আছে অ্যালিসা। ওর দু চোখ দূর আকাশে নিবদ্ধ, যেখানে আলো নেই, চাঁদের দেখা নেই, আছে কেবল এক ফালি কালচে মেঘের ঘন ঘটা। আজকেও বোধ হয় সেদিনের মতো দানবীয় ঝড় আসবে ভুবন ভুলিয়ে। সেই সাথে আকাশ ফুটো হয়ে ছমছম বৃষ্টি। অ্যালিসা আকাশের দিকে তাকিয়ে থাকলেও ওর চাঁদের মতো ফ্যাটফ্যাটে ফর্সা মুখের দিকে গভীর চোখে তাকিয়ে আছে অর্ণব। একটু আগে ওর সাথে যা নয় তাই ব্যবহার করেছে অ্যালিসা। ওর প্রতিটি কথা ছিল বিষাক্ত তীরের ফলার মতোই বেদনাদায়ক আর অপমানজনক। কিন্তু অর্ণব তো বরাবরই নির্লজ্জ। অ্যালিসার কাছে 2 পয়সার দাম না পেলেও ওর ইমেজ এইটুকু ভাঙন ধরে না। এটা আজ বা কাল থেকে নয়, বরং বহু বছর আগে থেকেই। তাই তো অ্যালিসার বলা তিক্ত কথাগুলোকে এক পাশে সরিয়ে অকস্মাৎ পেছন থেকে 2 হাতে শক্ত করে ওর কোমর জড়িয়ে ধরল অর্ণব। গ্রীবা নামিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল ওর ঘাড়ের উপর। অর্ণব ধরেছে থেকে অ্যালিসা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে, কিন্তু অর্ণব তাতে এক ফোঁটাও বিরক্ত নয়। উল্টো অ্যালিসাকে আরও কাছাকাছি এনে ওর ঘাড়ে গলায় উন্মাদের মতো সামান্য জোর খাটিয়ে দাঁত বসাতে বসাতে অর্ণব শুধালো, কি হয়েছে জান? কে কি বলেছে এক্ষুনি বল, নয়তো নয়তো আমি তোকে ব্যথা দিতে বাধ্য হব। আমার কামড়গুলো জোরালো হবে, তোর ফর্সা শরীরটা রক্তিম হয়ে উঠবে। আর অর্ণব কথা শেষ করতে পারল না। তার আগেই নিজেকে ছাড়িয়ে ওর শক্ত হাতে অর্ণবের তীক্ষ্ণ ফর্সা গালে আচমকা চর বসালো অ্যালিসা। অর্ণব নিজেও বোধহয় আশা করেনি অ্যালিসা হুট করে এমন কিছু করবে। ওদিকে চর খেয়ে পাশ ফেরার সঙ্গে সঙ্গে অরুর সাথে চোখাচোখি হলো অর্ণবের। অরুকে দেখা মাত্র ও আর এক মুহূর্তও দাঁড়ালো না। থমথমে মুখ নিয়ে অরুকে পাশ কাটিয়ে দ্রুত পায়ে ত্যাগ করলো সিঁড়িঘর। অর্ণব চলে যেতে অরু এগিয়ে এলো অ্যালিসার নিকট। কিছুটা ইতস্তত আর ভয়ার্ত কণ্ঠে অস্ফুটে শুধালো, কিছু হয়েছে আপু? তুমি কি কোনো কারণে ডিস্টার্ব? অরুর কথায় অ্যালিসা আর চোখে তাকালো ওর দিকে। অরু শুষ্ক ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও বলল, না মানে আমাদের বাড়িতে কেউ যদি কিছু কি? অরুর কথা এখানেই আটকে গেল। বাকি কথাটুকু গ্রাস করে নিল হতবিহ্বল এক অনাকাঙ্ক্ষিত পরিবেশ। হুট করে অরুর কথার মাঝে ওকে 2 হাতে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল অ্যালিসা। অ্যালিসার মতো শক্ত আর কঠোর মানবী যে কাঁদতেও পারে তা আগে জানা ছিল না অরুর। এই কৃতিকের বন্ধু মহলটাই কেমন রহস্যে ঘেরা এক দুর্লভ প্রাচুর্য, যার উপরটা চকচকে আর আকর্ষণীয় হলেও ভেতরটা রহস্যের জালে মোড়ানো। কখনো সেখানে ধরা দেয় প্রকট অসহায়ত্ব, কখনো বা কিঞ্চিত অপারগতা। কি অদ্ভুত, হাতের কাছে টাকার পাহাড় থাকতেও কিছু মানুষ অসুখী, বড্ড অসুখী। কি এত না পাওয়া তাদের, বুঝতে পারে না অরু। আপাতত বোঝার মতো সময়ও না। ও তৎক্ষণাৎ নিজের হিজিবিজি ভাবনার ইতি ঘটিয়ে অ্যালিসার পিঠে আলতো হাত বুলিয়ে বলল, কি হয়েছে আপু, বলা যাবে? অ্যালিসা পুনরায় শটান হয়ে দাঁড়ালো। চোখের পানিটুকু আঙুলের ডগা দিয়ে তাড়াহুড়ো করে মুছতে গিয়ে আবারও ফুপিয়ে উঠল। ওরও বুঝল অ্যালিসা নিজেকে জোর কদমে সামলাতে চাচ্ছে, কিন্তু কোনো কারণেই পারছে না। বলো না আপু, কি হয়েছে? অর্ণব ভাইয়া কি? ওরও কথার মাঝখানে অ্যালিসা বলে ওঠে, ওর কোনো দোষ নেই অরু, সব দোষ আমার। আমিই তো বেবিটাকে। কান্নার তোপে কথা জড়িয়ে যাচ্ছে অ্যালিসার। ওরও একটা বড়সড় দম নিয়ে আস্তে করে প্রশ্ন ছুড়ল, তুমি কি প্রেগনেন্ট আপু? অ্যালিসা কাঁদতে কাঁদতে শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ালো। ওরও ঝটকা খেলো না। ও তো মনে মনে এটাই সন্দেহ করেছিল। তারপর আবারও বলল, বাচ্চাটা নিশ্চয়ই অর্ণব ভাইয়ার। অ্যালিসা এবার জবাব দিল, হ্যাঁ, সেদিন যখন জেকে LA থেকে ফিরলো, অর্ণব হুট করেই জেকে জবাবদিহিতার ভয়ে আমার বাসায় চলে এসে ফোন টোন বন্ধ করে দেয়। তারপর বেশ কয়েকদিনও আমার বাসাতেই ছিল। ওরও ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে গলায় অসহায়ত্ব ধরে রেখে বলল,
তাহলে এটা অর্ণব ভাইয়াকে কেন জানাচ্ছ না? ওনার সন্তান, ওনার তো জানার অধিকার। অ্যালিসা নাক টেনে বলল, তোমার কি মনে হয় বিয়ের আগে এই বাচ্চাকে ও কখনো স্বীকৃতি দেবে? শোনার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই বলবে ওষুধ খেয়ে নষ্ট করে ফেলতে। সেটা আমি পারছি না, আমার দ্বারা হচ্ছে না। গত 1 উইক যাবৎ এটা চেষ্টা করেই যাচ্ছি আমি, কিন্তু আমি পারছি না অরু। মাতৃত্ব আমাকে বারবার অপরাধের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। আমার মতো শক্ত হার না মানা মেয়েটাকেও তীব্রভাবে হারিয়ে দিচ্ছে এই 2 মাসের ভ্রূণটা। কি করব আমি? অরুর চোখ দুটো অভিমানে ছলছল করেছে। অ্যালিসা এমন একটা কথা ভাবলো, কি করে? সে অভিমান, নাকি অর্ণবকে কষ্ট দিল সে অভিমান? জানা নেই অরুর। যা হোক, ও নিজেকে সামলালো। অতঃপর আস্তে আস্তে ধীরে ছাদের পাঁচিলে অহেতুক আঙুল ঘষতে ঘষতে বড় বড় শ্বাস ফেলে বলল, আমি বিবাহিতা আপু। জায়ান কৃত্তিকের মতো ঘাড় তেরা লোকটাকে খুব কাছ থেকে দেখেছি আমি। ওনার বড্ড বেশি মুড সুইং হয়। যখন মেজাজ বিগড়ে যায় তখন কি বলে না বলে নিজেও খেয়াল করতে পারে না। সে সময় ওনার মাঝে যেন উনি থাকেন না, বরং জেগে ওঠে এক হিংস্র পশু সত্তা। তবু আমি ওনার মাঝেই সুখ হাতড়ে বেড়াই। নিজের মাঝে ওনার রাগ ঢাক সবটা সহ্য করার ক্ষমতা ধারণ করি। দিন শেষে উনিই আমার শান্তি নিকেতন, কারণ উনি হলেন আমার প্রেমিক পুরুষ, আমার জনম জনমের ভালোবাসা, আমার জায়ান কৃত্তিক। এত কিছু কেন বলছি জানো আপু? কারণ আমার দৃঢ় বিশ্বাস এই মানুষটা আর যাই হোক নিজের প্রাণপণ উজাড় করে হলেও আমাকে বিপদ আপদ, দোটানা পিছুটান এবং সব রকম অশুভ থেকে খঞ্জরের মতো রক্ষা করতে কোনোদিন কার্পণ্য করবে না, আর না কোনোদিন পিছুপা হবে। সেটা যদি মৃত্যুর দুয়ারও হয় তবুও না। আর সেখানে তুমি অর্ণব ভাইয়ার ভালোবাসায় আঙুল তুলছো আপু। আমি তো বহু দূর থেকেও দেখতে পাই তোমার প্রতি ওনার এক আকাশসম ভালোবাসা, এক আকাশসম মায়া, এক সমুদ্র ভালোবাসা, এক পৃথিবীসম হৃদয়ের টান। তাহলে তুমি কেন দেখতে পেলে না আপু? উনি তো কষ্ট পেলেন। যে তোমাকে বছরের পর বছর শর্তহীন ভালোবেসে গিয়েছে সে কষ্ট পেল। তোমার বাচ্চার বাবা কষ্ট পেল। যার অংশ তোমার হৃদয়ে একটু একটু করে বড় হচ্ছে সেই মানুষটা কষ্ট পেল। যে তোমাকে জীবনে প্রথম মাতৃত্বের স্বাদ উপভোগ করিয়েছে সেই মানুষটা আঘাত পেল। অরু গড়গড়িয়ে আরও কিছু বলবে, তার আগে 2 হাত শক্ত করে চেপে ধরে ফুপিয়ে উঠল এলিসা। কান্না জড়ানো কণ্ঠে ঠোঁট ভেঙে বলল, থামো অরু, আর নিতে পারছি না আমি। অর্ণব কোথায়? ও কোথায়? আমার বাচ্চার বাবা কোথায়? ওকে ডেকে আনো। বলো যে আমাকে যত দ্রুত সম্ভব বিয়ে করে নিজের বক্ষস্থলে ঠাঁই দিতে। আমি আর পারছি না, ওকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারছি না। কথাগুলো বলে কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল অ্যালিসা। অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে অ্যালিসাকে শান্ত করে বলল, তুমি এখানেই থাকো আপু, আমি এক্ষুনি আসছি। অরু নিচে নেমে অর্ণবের ঘর তালাশ করে দেখল অর্ণব ঘরে নেই। তাই একটু সন্দেহবশত এগিয়ে গেল কৃতিকের ঘরের দিকে, কারণ এই সময় অর্ণবের কৃতিক আর শাওরের কাছে থাকার সম্ভাবনা রয়েছে। হলেও তাই অরু কোনো রূপ কড়ানাড়া ছাড়াই কৃতিকের রুমে প্রবেশ করলো। ভেতরে ঢুকতেই দেখা মিলল ওদের 3 জনার। কৃতিক ভিডিও গেমটাকে পজ করে থমথমে মুখ নিয়ে গেমিংয়ের চেয়ারটাতে বসে আছে। অর্ণব আর শায়রও তাই চুপচাপ বসে আছে বেডের উপর। দেখে মনে হচ্ছে অরুকে দেখা মাত্র ওরা একটু অস্বস্তিতেই পড়ল বটে। অরু অবশ্য তাতে যায় আসে না, কিন্তু ও ভেতরে প্রবেশ করার আগেই বাদ সেধে কৃতিক বলে, কি হয়েছে অরু, কিছু বলবি? অরু হ্যাঁ সূচক মাথা নাড়ালে কৃতিক গম্ভীর গলায় বলে, রাতে শুনবো, এখন রুমে যা। কৃতিকের কথায় ঘোর আপত্তি জানালো অরু। ওর কথায় কোনোরূপ তোয়াক্কা না করে ভেতরে আসতে আসতে অরু বলে, আমার জরুরি কথা আছে। কৃতিক একটু শাসানোর সুরে বলল, বলেছি তো এখন না, পরে শুনবো। দেখছিস না এখানে বড়রা কথা বলছে। কৃতিক বুকের ভেতরের তপ্ত দীর্ঘশ্বাসটা নাক দিয়ে বের করে একটু গম্ভীর গলায় বলল, বেবি রাগ উঠেস না, রুমে যা। রাতে তোর সব কথা শুনবো, দরকার পড়লে সারা রাত না ঘুমিয়ে শুনবো, বাট নট নাও। এখানে বড়রা কথা বলছে। যদি আমার রুম থেকে যেতে ইচ্ছে না করে তো চুপচাপ বসে থাক, নো মোর সাউন্ড, ওকে?
ওরও বুঝলো কৃতিক নাছোড়বান্দা, ওকে কিছুতেই আলাদা কথা বলতে দেবে না এই নির্দয় লোকটা। তাই এবার উপায়ন্তর না পেয়ে অর্ণবের দৃষ্টির দিকে দৃষ্টিপাত করে। ওরও সবার সামনেই বলে ফেলল। ভাইয়া, এলিসা আপু অন্তঃসত্ত্বা। অরুর কথাতে যেন ঘরময় বজ্রপাতের আওয়াজ হলো। সায়র, অর্ণব, এমনকি কৃতিক পর্যন্ত হতবম্ভের মতো চেয়ে আছে অরুর পানে। সবাই এখনও ভ্রম থেকে বেরোতে পারেনি বিধায় অরু পুনরায় অর্ণবকে ডেকে বলল। আপু ছাদে অপেক্ষা করছে। এবার একে একে টনক নড়ল সবার। এই মুহূর্তে ওদের চোখে সবচেয়ে বড় অপরাধী অর্ণব। সায়র তো রাগ দমাতে না পেরে কটমটিয়ে বলেই উঠল। সারা ধান্দাবাজ, বাসর ফাঁসর সেরে বাচ্চা পয়দা করে এখন এখানে এসে ইনোসেন্ট সাজা হচ্ছে। বেচারা অর্ণব চরম অসহায়ের মতো চুপসানো মুখে সায়রকে ছাড়ি মেরে বলল। আমি কি জানতাম নাকি যে এক বছরে বাচ্চা হয়ে যায়? তাহলে অন্তত গ্রেস করা যেত। তৎক্ষণাৎ বিরক্তি প্রকাশ পেল সায়রের চোখে মুখে। ওর চোখে এই মুহূর্তে মীর জাফরের চেয়েও বড় বেইমান এই বন্ধুগুলো। নিজের ইমোশন সামলাতে না দিতে পেরেও কৃতিকার অর্ণবকে তর্জনী দিয়ে ইশারা করে ব্যথাতুর স্বরে বলে উঠল। তোদের একটাকেও আমি আর বিশ্বাস করি না। আমাকে না নিয়ে কিভাবে বাসর সেরে ফেললি তোরা? একটু মনে পড়লো না আমার কথা, এই সিঙ্গেল ছেলেটার কথা? কৃতিক ওর কথায় 2 পয়সার পাত্তা দিল না। উল্টে অর্ণবের দিকে তাকিয়ে সিরিয়াস হয়ে শুধালো। কি করবি এখন? অর্ণব মৃদু হেসে একটু লাজুক হওয়ার ভান ধরে বলল। কি আর করব, বাচ্চার মাকে বউ বানাবো। কৃতিক অর্ণবের কথায় সম্মতি জানিয়ে বলল। ওকে ফাইন। প্রত্যয়, অনুর গায়ে হলুদটা শেষ হোক, দেন আমরা কোনো একটা রেজিস্ট্রি অফিসে যাব। ম্যারেজ রেজিস্ট্রি হয়ে গেলে তারপর না হয় কোনো একটা চাচি নিয়ে ফাদারের আশীর্বাদ নিয়ে আসবি তোরা। সায়র উৎসুক হয়ে কৃতিকের কথায় বাম হাত ঝুঁকিয়ে বলল। ভাই, এত রাতে রেজিস্ট্রি ম্যারেজ? কে খুলে রাখবে তোদের জন্য রেজিস্ট্রি অফিস? কৃতিক বসা ছেড়ে উঠে এলো। অতঃপর সায়রের কাঁধে হাত রেখে বলল। বাংলাদেশে এক ধরনের কাগজের প্রচলন আছে বন্ধু, যেটার মাধ্যমে শুধু রেজিস্ট্রি অফিস কেন, গণভবনও 26 ঘন্টা খুলে রাখা যায়। অর্ণব আর সায়র মাত্রই কৃতিকের রুম থেকে বেরিয়ে গেল। ওরও এখনো এক কোণে দাঁড়িয়ে আছে। কৃতিকের এতক্ষণে নজর গেল ওরুর দিকে, যে ঠোঁট নাক ফুলিয়ে কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। ওরুকে দেখে কৃতিক এগিয়ে এসে আলতো হাতে ওর নাক টেনে দিয়ে শুধালো। হোয়াট হ্যাপেন্ড হার্টবিট? খেয়ে ফেলবি নাকি? নিজেকে লবণ মরিচ মাখিয়ে প্রিপেয়ার করে আনবো কিনা বল? কৃতিকের এই মধুর আওয়াজ তেতো ঠেকলো অরুর নিকট। এই লোক ওকে ভাবেটা কি আসলে? পিচ্চি বাচ্চা নাকি ফিডার খাওয়া দুধের শিশু? কোনো কথাই বলতে দেয় না আশ্চর্য। তৎক্ষণাৎ মনে মনে কৃতিকের সঙ্গে সঙ্গে কোনোরূপ কথা আদান প্রদান না করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলো অরু। অতঃপর নিজের প্রতিজ্ঞায় অটল থাকার উদ্দেশ্যে ওর প্রশ্নের কোনো জবাব না দিয়ে ফোঁস করতে করতে কৃতিকের রুম ত্যাগ করলো অরু। আগে হলুদ না লাগালে এখান থেকে আমি এক পাও নড়াবো না, ব্যাস। সায়র ভ্রু কুঞ্চিত করে বলল। নড়বে না মানে? তোমার আব্বাজান নড়বে। র্যাম্প ওয়াক থেকে বিলবোর্ড শায়র কখনো লাস্ট হয় না, আর এই সামান্য হলুদের অনুষ্ঠানে আমি লাস্ট হব? নো এ। তাছাড়া বউ জাতি সব সময় বর জাতির পেছনেই অবস্থান করে, দেখলে না তখন অরুদ জেকের পরে এসে হলুদ লাগালো। বউজাতি আর বরজাতিতেও যে কোনো এলিয়েন জাতি হয় সেটা আপনার মুখ থেকে প্রথম শুনলাম। অবশ্য আশ্চর্য হওয়া সেই রকম কিছুই নাই, আপনি তো পাগল একটা। হ্যাঁ, শুধু তোমার পাগলো জিঙ্কু। শায়র মাথায় হাত বুলিয়ে দেবরের মতো একটু ভাব ধরতেই নীলিমার চোখ গরম করে বলে। এই কি বললেন আপনি? সন্ধ্যের রাতের ইতি টেনে গভীর রাত ঘনিয়ে আসছে। চারিদিকে জোর কদম হাওয়া দিচ্ছে। মনে হয় খানিক বাদেই ঝুম বৃষ্টিতে মুখরিত হবে ধরণী। অথচ অনু আর প্রত্যয়ের হলুদ সন্ধ্যার এখনও ইতি ঘটেনি। এর কারণ একটাই, সায়র আর নীলিমা তখন থেকে জায়গা দখল করে দাঁড়িয়ে আছে। একজন বলছে আমি আগে হলুদ লাগাবো, তো আরেকজন বলছে না আমি আগে। কেউ কাউকে এক চুল পরিমাণ ছাড় দিতে নারাজ তারা। এদিকে নিজেরা দাঁড়িয়ে থেকে অন্য অতিথিদেরও সময় খেয়ে নিচ্ছে ওরা দুজন।
পেছনের অতিথি সমাজ বেশ বিরক্ত ওদের কাণ্ডে। এক পর্যায়ে একজন বয়োজ্যেষ্ঠ অতিথি না পেরে এগিয়ে এসে ওদেরকে উদ্দেশ্য করে বলল, বাচ্চারা, তোমরা বরং একটা কাজ করো, ওই পাশে গিয়ে আগে নিজেদের ঝামেলা মিটিয়ে আসো। দরকার পড়লে সময় নাও, সুপ্রিম কোর্টে যাও, মামলা করো, ইনভেস্টিগেশন করে জাজের থেকে অনুমতি নিয়ে ফিরে আসো। আসলেই কার গায়ে হলুদ আগে দেওয়া হবে। তবু এই বৃদ্ধের উপর দয়া করে জায়গা ছাড়ো ভাই। সেই তখন থেকে তোমাদের মধ্যে ঝগড়া দেখে দেখে সুগার লেভেল বেড়ে গেল আমার। বাড়ি গিয়ে ইনসুলিন লাগাতে হবে। তারা আছে, সরো দেখি বাবু। সায়র নীলিমাকে নিয়ে সরে দাঁড়িয়ে বৃদ্ধার উদ্দেশ্যে সন্দিহান গলায় বলল, আশ্চর্য কথা বললেন তো দাদু। কোর্টে যাব, মামলা করব, রায় হবে, ততক্ষণ কি ওরা দুজন বিয়ে না করে আইবুড়ো হয়ে এক চিমটি গায়ে হলুদ লাগানোর জন্য এখানে বসে থাকবে নাকি? বৃদ্ধ এবার দাঁত খিচিয়ে সায়রের দিকে বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে বললেন, এতই যখন বুঝিস হতচ্ছাড়া, তাহলে সেই কখন থেকে এক চিমটি হলুদ লাগানো নিয়ে এত নাটক কেন করলি বাপু? দুইটা মানুষ, চারটা গাল, যার যেখানে খুশি হলুদ লাগাতি। তা না, তখন থেকে যুক্তি দিয়ে দিয়ে কানের মাথা খেয়ে ফেলছিস। তোরা দুজন এই হলুদ অনুষ্ঠান থেকে বয়কট, এক্ষুনি বিদায় হ হতচ্ছাড়া দুইটা। সায়র নীলিমাকে নিয়ে স্টেজ ছেড়ে নেমে যেতে যেতে গম্ভীর মুখে বিড়বিড়িয়ে বলল, এ নিশ্চয়ই অরুর মায়ের বংশের কেউ হবে, নয়তো দাঁত না থাকা সত্ত্বেও মুখের ভাষায় এত তেতো কেন? আজীব। অবশেষে অনুর গায়ে হলুদের রাতে অর্ণব অ্যালিসার রেজিস্ট্রিটা হয়েই যায়। কৃতিক নিজ উদ্যোগেই ওদের বিয়েটা দিয়েছে। আর এই মুহূর্তে রেজিস্ট্রি অফিসের বাইরে করিডোরে সোজা জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে ওরা কজন। বাইরে আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে। নীলিমা আর অরু হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে। কৃতিক একটু দূরত্বে দাঁড়িয়ে সিগারেটের শলাকা ধরিয়েছে। আর অ্যালিসা এখনও অর্ণবের গলা জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। অ্যালিসা কাঁদছে দেখে অর্ণব উদ্বিগ্ন হয়ে বলল, এভাবে কাঁদছিস কেন অ্যালি? ভুলে গিয়েছিস ইউ আর প্রেগি উইথ মাই বেবি? তুই এভাবে কাঁদলে আমার বাচ্চাটার কষ্ট হবে, সাথে আমারও। সো স্টপ ক্রাইং রাইট নাও। সায়র দু হাতে কয়েকটা ছাতা নিয়ে ওদের নিকট এগিয়ে আসতে আসতে বলল, হয়েছে, আদিক্ষাটা বন্ধ কর। আমাদের হার্ড ওয়ার্কিং এলিসাটাকে দিলি তো অসুস্থ বানিয়ে। এখন আর দরদ দেখাতে হবে না। অর্ণব জোর গলায় সায়রকে শাসিয়ে উঠে বলল, খবরদার আমাদের বাপ বেটাকে কিছু বলবি না সাহেব, তাহলে তোর কপালে সারা জীবন আইবুড়ে থাকার সিল লেগে যাবে, বলে দিলাম। অর্ণবের কথায় অ্যালিসা মৃদু হেসে ফেলে। অ্যালিসা হেসেছে দেখে অর্ণব ওর কপালে আলতো চুমু খেয়ে বলে, এই তো লক্ষ্মী বউ আমার। অ্যালিসা চারিদিকে চোরা চোখে চেয়ে অর্ণবকে সামান্য ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে বলল, হয়েছে, ছাতা এসে গেছে, চল এবার। কাল বিয়েতে অনেক কাজ, আর আমরা এখনো এখানে। অর্ণব অ্যালিসাকে কোলে নিয়ে এক হাতে ছাতা ধরে এগোতে এগোতে বলল, তোর বাচ্চার বাবা হয়ে যাচ্ছি, এখনো তুই করে ডাকবি জান। অ্যালিসা দীর্ঘশ্বাস ছেড়ে দু হাতে অর্ণবের গলাটা শক্ত করে জড়িয়ে ধরে ভাবুক হয়ে বলল, কি ডাকা যায় বলতো তোকে? আমার তো তুমি আসছে না, ভাবতেই কেমন হাসি পাচ্ছে। অর্ণব অ্যালিসা পায়ে পায়ে গাড়ির দরজা পর্যন্ত চলে গিয়েছে। ওরা যাওয়ার পরে কৃতিক একটা ছাতা ধরে অরুর দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে, বেবি কোলে আয়। কথাটা বলে মুখ ছামটি দিয়ে বৃষ্টির মাঝে তরতরিয়ে এগিয়ে যায় অরু। অরুর কাণ্ডে কৃতিক গম্ভীর মুখে সেখানেই দাঁড়িয়ে রইল। সায়র একটুখানি সরে দাঁড়িয়ে নীলিমাকে নিজের ছাতায় আমন্ত্রণ জানালে নীলিমাও উপায় অন্তর না পেয়ে সহসা এগিয়ে গিয়ে ওর পাশেই ছাতার তলায় দাঁড়িয়ে পড়ে। সায়র নীলিমা সমেত গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে কৃতিকের দিকে হতবাক দৃষ্টি নিক্ষেপ করে মুখ দিয়ে চুচু উচ্চারণ করে ওকে ঠিপ্পনি কেটে বলল, তুই আসলে জেকে তো, বিয়ে করে কি হাল হয়েছে ছেলেটার, বেচারা। তৎক্ষণাৎ কৃতিক নিজের পায়ের স্লিপারটা ওর দিকে ছুঁড়ে মেরে দাঁত খিচিয়ে বলল, শালা যাবি এখান থেকে? সায়র ওকে পাত্তা না দিয়ে এগিয়ে যায়। কৃতিকের চোখ মুখ এখনও রাগের তোপে রক্তিম হয়ে আছে, অথচ ওরও কি হাসি মজাটাই না করছে সকলের সাথে, শুধু কৃতিককেই ইগনোর করছে।
কৃতিক অরুর দিকে তাকিয়ে 2 হাত মুঠিবদ্ধ করে মনে মনে তীক্ষ্ণ আওয়াজে বলল, অরুর বাচ্চা, তোকে একবার হাতের কাছে পেয়ে নেই, তারপর তোর হচ্ছে। নীলিমা লেহেঙ্গা সামলে ধীরে ধীরে এগোচ্ছে। সায়র বারবার ঘাড় নামিয়ে নীলিমার দিকে উকিঝুঁকি দিচ্ছে। দুজন একই ছাতা নিচে হওয়ায় দূরত্ব বেশ স্বল্প। আপাতত তারই সুযোগের সৎ ব্যবহার করছে সায়র। নীলিমা লেহেঙ্গা সামলে যেই না মাথা তুলবে, ঠিক তখনই সায়রের চিবুকের সঙ্গে অকস্মাৎ ধাক্কা খেলো ও। সায়র এমন ঝুঁকে আছে দেখে চিরবিরিয়ে উঠল নীলিমার মস্তিষ্ক। মুখ দিয়ে বিরক্তির প্রতিক্রিয়া জানালো তৎক্ষণাৎ।